নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ঠিক রাত 8টায় শুরু করছি দুয়ারের রিপোর্টার। শুরুতেই নজর রাখবো সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষের নানা কীর্তি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আরও এক কীর্তি প্রকাশ্যে, রূপান্তরকামীদের সঙ্গে সেক্স করতেন সন্দীপ ঘোষ। বহরমপুরে থাকাকালীন এমনই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। রূপান্তরকামীদের কোয়ার্টারে ডাকতেন সন্দীপ। সোশ্যাল মিডিয়া থেকে নম্বর নিয়ে যোগাযোগের অভিযোগ। আর কি কি অভিযোগ, এই সংক্রান্ত আর কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জানবো। প্রণব রয়েছে আমাদের সঙ্গে। প্রণব, আর কি অভিযোগ নতুন করে আসছে? এ তো এক চাঞ্চল্যকর অভিযোগ তার বিরুদ্ধে। একদমই তাই। দেখো, চাঞ্চল্যকর অভিযোগে বলা যেতে পারে 2014 থেকে 2017 অবধি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের দায়িত্বে ছিলেন এই সন্দীপ ঘোষ, এবং সেই সময়তেই এই রূপান্তরকামীদের ওপর সঙ্গে তাদের সঙ্গে যৌন নির্যাতন চালাতেন, তাদের সঙ্গে যৌন সম্পর্ক যেরকম করতেন, তারপর যৌন নির্যাতন করতেন বলে কিন্তু তারাই অভিযোগ করেছেন। এই রূপান্তরকামীদের যে কমিউনিটি রয়েছে তাদেরই একজন এই অভিযোগ কিন্তু প্রকাশ্যই করেছেন, এবং তিনি সাধারণত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ফোন নাম্বার জোগাড় করতেন। তারপর বিভিন্ন যে রূপান্তরকামী যারা রয়েছে তাদেরকে নিজের কোয়ার্টার বা যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে নিয়ে যেতেন, এবং সারা রাত্রি ধরে কিন্তু তাদের সঙ্গে যৌন নির্যাতন চালাতেন বা যৌন নির্যাতন করতেন বলে কিন্তু অভিযোগ। কিন্তু 2017-তে চলে যাওয়ার পর তারপর এতদিন পর কেন আসছে এই অভিযোগ, সেই ব্যাপারে কিন্তু তাদের স্পষ্ট দাবি, যেহেতু তোমার সন্দীপ ঘোষ একজন রীতিমতন তোমার এলাকায় যথেষ্টভাবে প্রভাবশালী, সেই কারণে তারা এতদিন অভিযোগ করতে পারেননি। এবং এই আরজি কাণ্ডে সামনে আসার পর এবং যেহেতু সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন, সেই কারণে তারা মনে করছেন যে সন্দীপ ঘোষের এই যে কুকীর্তি, সেই কুকীর্তি যদি সম্পূর্ণভাবে ফাঁস করে দেয় তাহলেও কিন্তু সিবিআই নতুন কোনো তথ্য পেতে পারে, এবং সেই কারণে যাদের সঙ্গে এই রূপান্তরকামীদের সঙ্গে তিনি এই সম্পর্ক স্থাপন করেছিলেন তারা কিন্তু সিবিআইয়ের কাছে গিয়ে মুখ খুলতেও কিন্তু তারা বলছেন প্রস্তুত, এবং সে ব্যাপারে তারাও কিন্তু সহযোগিতা করবেন এবং প্রকাশ্যে আসুক সেই ঘটনা কিন্তু তারা চাইছেন। বেশ, ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন কিছুদিনের জন্য মেডিকেল কলেজে, তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন, এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকমভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন। তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো, কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে, কারণ উনি ওই রকমভাবে অভ্যস্ত ছিলেন। সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল। এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে। দুটো একটা কথা বলার পর ফোন নাম্বার নিতেন, তারপরে বলতেন এসো আমার সঙ্গে দেখা করো, আমরা একটু গল্প করি, আড্ডা মারি, এই করে ডাকতেন। এবং যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারতো যে উনি কি ইন্টেনশনে ডাকছেন, তারাও যেত, কিন্তু তারা এটা বুঝতে কোনোদিনই পারেনি যে ওনার ভালোবাসাটা এইরকম চরম, সাংঘাতিক এবং হিংস্র। আমার সঙ্গে ঘটেনি, আমার কমিউনিটির সঙ্গে ঘটেছে। সন্দীপের সঙ্গে ষড়যন্ত্রে সামিল অভিজিত। শিয়ালদা আদালতে সওয়াল সিবিআই এর। ঘটনার দিন সন্দীপের সঙ্গে টানা কথা তালা থানার প্রাক্তন ওসির। সকাল 10টায় ঘটনা জানাজানি হলেও এফআইআর কেন রাত 11:30টায়, এই প্রশ্ন উঠছে। খুন ও ধর্ষণ জেনেও তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে দাবি করা হচ্ছে সিবিআই তরফ থেকে। পুলিশ ও সিবিআইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, পুলিশ বলে নয়, সন্দেহভাজন বলেই গ্রেফতার অপসারিত ওসি। সিবিআই হেফাজতে সন্দীপ অভিজিৎ। মঙ্গলবার পর্যন্ত সিবিআই হেফাজত। সিবিআই হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের। গতকালই ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার অভিজিৎ মণ্ডল। গতকালই টালা থানার অপসারিত ওসি সিবিআই চালে। বারবার জিজ্ঞাসাবাদে তার বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। ঘটনার 4 দিন পর কেন সন্দীপকে জিজ্ঞাসাবাদ
তা নিয়েও প্রশ্ন করা হয় টালা থানার অপসারিত ওসিকে, যদিও তার কোনো সদুত্তর মেলেনি বলেই দাবি করা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে। আর এই নিয়ে আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেপ্তার 3 জন। ভগবানের উপরে বিশ্বাস আছে, ভগবানের উপরে আমরা বিশ্বাস আছে। এদিন আদালতের টালা থানার অপসারিত ওসিকে পেশ করার আগে তাকে ঘিরে বিক্ষোভ। সিজিওর সামনে অভিজিৎ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ, স্লোগান, জুতো হাতে সিজিওর সামনে চলে বিক্ষোভ। সেই ছবিটা দেখছেন, তাকে আজকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে, তার ঠিক আগেই সিজিও কমপ্লেক্সের সামনে অভিজিৎ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ, স্লোগান। এখানেই শেষ নয়, জুতো হাতেও সিজিওর সামনে চলে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপ। অনুপ, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে জনমানসে প্রবল ক্ষোভ। আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আদালত থেকে, যখন বের করে নিয়ে আনা হচ্ছিল, তখনও তাকে ঘিরে বিক্ষোভ, এরকম জুতো তারকেও দেখানো হয়েছিল, শো করানো হয়েছিল। এক্ষেত্রেও দেখছি অভিজিৎ মণ্ডলকে আজকে তাকে ঘিরেও বিক্ষোভ, স্লোগান এবং জুতো হাতে সিজিওর সামনে চলল বিক্ষোভ। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল যদি বলো? দেখো, সকালবেলা যখন অভিজিৎ মণ্ডল, যিনি টালা থানার ওসি ছিলেন, যাকে গ্রেপ্তার করেছে সিবিআইয়ের পক্ষ থেকে, যখন সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি একেবারে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় কিন্তু সিজিওর যে গেটের বাইরে সেখানে যখন বিক্ষোভ দেখাতে শুরু করে কিছু মানুষজন, এবং সেখানে তার পরবর্তী ক্ষেত্রে জুতো উঁচু করে কিন্তু একেবারে বিক্ষোভ দেখাতে সামিল হয় বেশ কিছু মানুষজন, এবং সেখান থেকে কোনোভাবে পুলিশি হস্তক্ষেপ, অন্যদিকে সিআরপিএফ হস্তক্ষেপে আদালতে নিয়ে যাওয়া হয়। এবং আদালতে যখন নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদেরকে যখন আদালত থেকে বের করে সিজিওর উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল, আদালতের বাইরেও কিন্তু একই রকম ছবি এবং মানুষের জনরোষ এবং বিক্ষোভ, এমনটাই বলা চলে। এবং সেই সময় একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে, জুতো উঁচু করে একেবারে বিক্ষোভ দেখায় তারা। তার কারণ মানুষের জনরোষের ক্ষোভ কিন্তু একেবারে স্পষ্ট। তার কারণ যখন সিজিও থেকে একেবারে অভিজিৎ মণ্ডলকে যেমন বের করা হচ্ছিল, সেই সময় বিক্ষোভ, জুতো উঁচু করে বিক্ষোভ দেখানো হয়। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যখন আদালত থেকে যখন সিবিআই হেফাজত হচ্ছে, একদিকে সন্দীপ ঘোষ, অন্যদিকে অভিজিৎ মণ্ডল, এই দুজনকে যখন সিজিওতে নিয়ে আসা হচ্ছে, তার আগের মুহূর্তে কিন্তু একই রকম ছবি, মানুষের জনরোষ, সেখানে কিন্তু একেবারে বিক্ষোভ দেখানো হয় দফায় দফায়। তার পরবর্তী ক্ষেত্রে জুতো উঁচিয়ে কিন্তু একেবারে বিক্ষোভ দেখানো হয়। এই ছবি কিন্তু একেবারে প্রকাশ্যে, এবং তার পরবর্তী ক্ষেত্রে সিআরপিএফ হস্তক্ষেপে কিন্তু সেখান থেকে তাদেরকে বের করা হয়। পরে সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। বেশ, বৈঠকের আগেই বৈঠকে না, গতকাল বৈঠকে রাজি ছিলেন আন্দোলনকারীদের একাংশ। বৈঠকের পক্ষে সওয়াল আন্দোলনকারী অনিকট মাহাতো। কালীঘাটে যাওয়ার আগেই বৈঠকে না বসার সিদ্ধান্ত একাংশের। আন্দোলনকারী চিকিৎসকদের একাংশের ভূমিকায় প্রশ্ন উঠছে। লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়ে টালবাহানার অভিযোগ। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। কম করে 18-20 জনকে কন্ট্যাক্ট করা হয়েছে। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে, 8টে লোক লয়ার খুঁজছে, ওখানে বসে বসে কথা বলছে, মিটিং করছে। সবাই বলছে সিজিআইকে আমি ডিপেন্ড করবো না। সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে, তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না দূরের কথা। আমি সুপ্রিম কোর্ট নিয়ে কি ভয় পাচ্ছি ভাই? সিজিআই ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। তুই কি ধরো যে আমি, তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট কোনো একটা মানে আমাদের এগেইনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাছ থাকবে কি থাকবে, তাহলে তুই সিজিআই ডিফেন্ড করতে পারবি। এই হচ্ছে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের 3টে মেল লেখা, এগুলো সব সুপ্রিম কোর্টে বলেছে। 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে, এই যতগুলো ছেলে শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গায় দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? আমাদের তরফ থেকে একটা মোরাল মেসেজ, রেসিপ্রোকেশন। হ্যাঁ অবশ্যই, আমার তাই বলা হয়। আজকে তো পুরো জিনিস না, সেটুকু তো 2 দিন আগে আটকালাম কেন?
উজ্জ্বল রয়েছে আমাদের সঙ্গে। উজ্জ্বল, তাহলে তো বলা যায় যে চিকিৎসকদের একাংশের কারণেই বৈঠক হয়নি, গতকাল থমকে গেল। অবশ্যই, কারণ যে ভাইরাল যে অডিও, সেই অডিওতে একটা জিনিস দেখা যাচ্ছে যে বৈঠক শুরু হওয়ার আগেই সেই যে কথোপকথন, সেই কথোপকথন উঠে আসছে এবং তাতে একজনের বক্তব্য শোনা যাচ্ছে যে কিছু হলে তার দায় কে নেবে, অর্থাৎ তার দায় যখন নেবে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ আগে থেকেই কিন্তু যে সিদ্ধান্ত ছিল যে বৈঠক হবে, সেই বৈঠকের পরিকল্পনা কি, এই বিষয়ে কিন্তু বারবার উঠে আসছে যে অর্থাৎ একটা অংশ তারা কাজে ফিরতে চাইছেন, এই যে জটিলতা বা এই যে জট, সেই জট কাটিয়ে আবার তারা নিজেদের কাজে ফিরতে চাইছেন, কিন্তু আর একটা অংশ তারা কিন্তু এই জটিলতা জিয়ে রাখতে চাইছেন। এই বিষয়টাতে কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে জিয়ে রাখার পেছনে কি কারণ থাকতে পারে, এর পেছনে কে আছে, কেন এমনি করা হচ্ছে, তার কারণে বক্তব্যটা খুবই স্পষ্টভাবে উঠে আসছে। কারণ একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে এই যে বক্তব্যটা তাদের যে জিবি চলছিল, সেই জিবি থেকেই কোনো একজন সেটা পাঠাচ্ছে বা এই যে বক্তব্যগুলো তারা বাইরে বের করছে। ফলত এই জায়গায় একটা বিষয় স্পষ্ট হচ্ছে বারবার করে যে একটা অংশ তারা কাজে ফিরতে চাইছেন এবং তারা যেভাবে এই হাসপাতালের স্বাভাবিক অবস্থা সেটা তারা ফিরিয়ে আনতে চাইছেন, কিন্তু যে অংশটা এখনো পর্যন্ত তারা চাইছেন না, তারাই কিন্তু বারবার করে বলছেন যে আগে থেকেই সিদ্ধান্ত নিচ্ছেন যে কি হবে বৈঠকে। যেই অডিও বেরিয়েছে সেই অডিওতে কিন্তু এটাই কিন্তু সামনে আসছে। বেশ, চিকিৎসকদের মধ্যেই কি দ্বিমত? কালীঘাটে যাওয়ার আগে আন্দোলনকারীদের জিবি জোর গলাতেই বৈঠকে বসায় জোর অনিকেত মাহাতোর। অন্য অংশের বিরোধিতা, কথোপকথনের সত্যতার শিকার। অডিও ক্লিপটা আমিও শুনেছি, গলাটা আমারই এবং আমাদের জিবিরই একটা আলোচনার অংশ। মতানৈক্য মেটানোর জন্য একটা জায়গায় ইউনিফর্ম জায়গায় আসার জন্য এই মিটিংগুলো, জেনারেল বডি মিটিংগুলো ডাকা হয়। কিন্তু ইউনিফাইড ডিসিশন যেখান থেকে যে ডিসিশনটা উঠে আসে তাতে আমরা এক জায়গায় থাকি। আমার মনে হয় না এরকম কোনো ডিসিশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে হয়েছে যেখানে আমাদের মধ্যে কোনো দ্বিমত দেখা গেছে। আমাদের সুরের সাথে মিলতে পারছে না, সেই বিরুদ্ধ স্বর তার নোংরা রকমের যত সর্বশক্তি আছে সেই সর্বশক্তি দিয়ে আন্দোলনকে ভাঙার একটা পরিকল্পনা করছে বলে আমাদের ধারণা। আমরা এগুলোকে খুব বেশি পাত্তা দিচ্ছি না। এটা যে জিবি মিটিং চলছিল, সেই জিবি মিটিং এর মধ্যে তো মানুষের বিভিন্ন রকম মতামত থাকে। কলেজগুলোতে জিবি হয়, সেই জিবি থেকে প্যান জিবি উঠে আসে। তাহলে আমরা জানি যে এই বিভিন্ন মতগুলোকে নিয়েই একটা ঐক্যবদ্ধ মত গড়ে তুলতে হয়। সেখান থেকে আমরা একটা ঐক্যবদ্ধ মতামতে পৌঁছাই, এটা বিজ্ঞানসম্মত নিয়ম। এবার যদি কেউ সেখান থেকে একটা বিক্ষিপ্তভাবে একটা অডিওকে তুলে ধরে যদি দেখাতে চায় যে এখানে মতের মিল নেই, তাহলে এটা তো একটা অবৈজ্ঞানিক কথা, আনসাইন্টিফিক কথা। আমাদের এখানকারই বিভিন্ন অডিও শোনা যাচ্ছে, বিভিন্ন রকম বৈঠক হয়েছে, তার মধ্যে কোনো একটা জায়গা থেকে সেটা তুলে ধরা হয়েছে। জুনিয়র ডাক্তারদের একাংশই চাইছেন কাজে ফিরতে, তবে ছক্কসেই বারবার বৈঠক ভেস্তে দিচ্ছেন অপরাংশ। সরব কুণাল ঘোষ। জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচলাবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক, আন্দোলন থাকুক, কিন্তু কাজ শুরু করতে। আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয় তারা সেটা চাইছিলেন না। জুনিয়র ডক্টরদের নিজেদের মধ্যে কি আলোচনা চলছে এই পরিস্থিতি নিয়ে, তাহলে এই আলোচনাগুলো লাইভ হবে না কেন? এই অডিও টেলিফোন সংলাপ নয়, এই অডিও তাদের মধ্যেকার আলোচনা। এই অডিও প্রমাণ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয়, সেইরকম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে। কুণালের অভিযোগে তুঙ্গে তরজা, আন্দোলন চির ধরাতেই তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র। সরব বিজেপির শ্রমিক ভট্টাচার্য। আন্দোলনের মধ্যে থেকেই বিরুদ্ধ মত উঠছে বলেই পাল্টা তোপ কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে ভাঙতে চাইছে, তার জন্য তারা কখনো অডিও ক্লিপ নিয়ে আসছে, কখনো কারোর বক্তব্য তুলে আনছে। আমরা আমাদের রাজনীতির রং জুনিয়র ডাক্তারদের আন্দোলনে লাগাতে চাই না। তারা কিভাবে আন্দোলন করবেন, কখন আন্দোলন করবেন, কোথায় আন্দোলন করবেন, আন্দোলনের রূপরেখা কি হবে, লাইভ স্ট্রিমিং হবে কিনা, ভিডিওগ্রাফি হবে কিনা, এটা তারা সিদ্ধান্ত নেবেন। এখানে আমাদের কিছু বলার নেই।
জুনিয়র ডক্টররা নিজেদের মধ্যে বৈঠক করছেন তাদের ধর্ণা মঞ্চে, কোনো টেলিফোন নয়, তাদের কথোপকথন বাইরে আসছে। তাহলে কারা ভাঙার চেষ্টা করছে? তাহলে নিশ্চয়ই জুনিয়র ডক্টরদের মধ্যে কেউ আছেন, জুনিয়র ডক্টরদের একাংশ আছেন যারা ন্যায় বিচারের দাবিতে একমত কিন্তু অচল অবস্থায় একমত নন। ফিজিক্যাল মিটিং এর অডিও বেরিয়েছে। সুতরাং এটা যদি আন্দোলন ভাঙার কথা বলেন তাহলে প্রথম স্বীকার করুক এই আন্দোলনের পদ্ধতিতে জুনিয়র ডাক্তারদের একাংশই একমত নয়, তারাই এটা বার করে দিয়েছেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিজেপি চাইছে এখন এইসব ব্যাপারে ঢুকতে। বিজেপির অফিসটা ওদের ক্যাম্প অফিসের মতো ব্যবহার হচ্ছিল, বিজেপির লোকেরা ভলেন্টিয়ারের মতো সকাল থেকে খাবার জল দিয়ে বেড়াচ্ছিল। বিজেপির দরদ আছে ওখানে, তাই বলেছে। গতকাল কালীঘাটের বাড়িতে বৈঠক না হওয়ার জন্য জুনিয়র ডাক্তারদেরই দোষারোপ চন্দ্রিমা ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রী অনেকবার কাজে ফেরার অনুরোধ করলেও রাজি হননি জুনিয়র ডাক্তাররা। দিদি হিসেবেই আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। রাত 9টা পর্যন্ত অপেক্ষাও করেন। হাত জোর করে অনুরোধ করলেও শোনেননি জুনিয়র ডাক্তাররা। তোপ স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা, 3 ঘন্টা অপেক্ষা করলেন। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন। যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে 1 কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবকিছু কিন্তু প্রস্তুত ছিল। 40 জন এসেছেন। তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার অনুমতি দিয়েছিলেন। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির ঠিক 2 দিন আগে সুপ্রিম কোর্টের আইনজীবী বদল। এই মুহূর্তের বড় খবর, শুনানির 2 দিন আগে সুপ্রিম কোর্টের আইনজীবী বদল জুনিয়র ডাক্তারদের সংগঠনের। সিনিয়র আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিংকে দায়িত্ব। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির ঠিক 2 দিন আগেই সুপ্রিম কোর্টে আইনজীবী বদল জুনিয়র ডাক্তারদের সংগঠনের। আমাদের সঙ্গে রয়েছে অর্ণব, কেন বদল করে দেওয়া হলো? দেখো, এর আগের দিন যখন কার্যত 24 ঘন্টার মধ্যে বা 36 ঘন্টার মধ্যে জুনিয়র ডাক্তারদের তাদের কাজে ফেরার মতো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়, কিন্তু এই সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার আগে জুনিয়র ডাক্তারদের বা আন্দোলনরত চিকিৎসকদের যদি সঠিকভাবে বলা হয়, তাদের কি যুক্তি, কি বক্তব্য, কোন 5 দফা দাবিতে কেন তারা বাধ্য হচ্ছে প্রায় 1 মাস যাবৎ কাল ধরে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে, এই বক্তব্যগুলো তারা পেশ করতে পারেনি এবং সুপ্রিম কোর্ট একটা দিক দেখে রায় দিয়েছে। কাজেই লিড আইনজীবীদের প্যানেল রয়েছে, অনেকেই রয়েছে সেখানে, 5 থেকে 6 জন আইনজীবীরা রয়েছেন, কিন্তু লিড অ্যাডভোকেট হিসেবে যিনি ছিলেন দায়িত্বে সিনিয়র অ্যাডভোকেট গীতা লুথরা। তাই এই জায়গাতে কোথাও একটা মনে হচ্ছে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা সুপ্রিম কোর্টে আরো জোরালোভাবে পেশ করা উচিত। কারণ তাদের যে 5 দফা দাবি, এই 5 দফা দাবি কিভাবে এলো, তার প্রেক্ষাপট এবং কোন পরিস্থিতিতে এলো, এবং রাজ্য যে পরিসংখ্যান দিচ্ছে তাদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবায় একটা খামতি তৈরি হচ্ছে, এটার তুল্যমূল্য একটা গত 5 বছরের হিসেব তুলে ধরে সুপ্রিম কোর্টে পেশ করার জন্য সিনিয়র অ্যাডভোকেট আর একজন দুঁদে আইনজীবী ইন্দিরা জয়সিংকে তারা দায়িত্ব দিচ্ছে বলেই সূত্রের খবর। এবং আন্দোলনরত চিকিৎসকদের যে বার্তা, তুমি গত কয়েকদিন ধরে রাজ্যের সঙ্গে যে সেতুবন্ধনের কাজ কার্যত দুবার বৈঠক হতেও সেটা ফিরে এসছে, যে কারণটা স্বচ্ছতা প্রশ্নে লাইভ স্ট্রিমিং করা না করা। এই লাইভ স্ট্রিমিং, এই কোট আনকোট এই শব্দবন্ধ তুমি যদি ধরো, তাহলে আমাদের দেশে সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্ট, সমস্ত হাইকোর্টে এই যে লাইভ স্ট্রিমিং আমরা যে দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সওয়াল জবাব শুনছেন, তারা বিচারে কথা বলছেন, পর্যবেক্ষণ রাখছেন, এটা যে আইনজীবীর হাত ধরে এসছিল দেশে, তার নাম এই ইন্দিরা জয়সিং, তার করা মামলাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। তাই ইন্দিরা জয়সিং কি লাইভ স্ট্রিমে ক্ষেত্রে
দেশের আদালতে অন্তত প্রতিকৃত মামলা পাইনের মামলা বলা হয়, তাই তাকেই তারা দায়িত্ব দিল সম্ভবত লাইভ স্ট্রিমিং এই শব্দবন্ধগুলোকে সুপ্রিম কোর্টে আরো জোরালোভাবে পেশ করার জন্য। তবে একটা অস্বস্তিও সম্ভবত আছে। এই ইন্দিরা জয় সিং সিনিয়র অ্যাডভোকেট, তিনি কিন্তু রাজ্যের এবং একাধিক অথরিটির হয়ে মামলাও তিনি করেন। বেশ, আইনজীবী আমাদের অলরেডি ফিক্সড হয়ে গেছে, দেখতে পাবেন আপনার সুপ্রিম কোর্টে। ফের চিকিৎসকদের বৈঠকে বসার প্রস্তাব। এবার বৈঠকে বসার প্রস্তাব বিধাননগর কমিশনারেটের। মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে চাইল ব্যবস্থার প্রস্তাব, জুনিয়র ডাক্তারদের প্রস্তাব বিধাননগর পুলিশের। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের আরো এক গুরুত্বপূর্ণ খবর, ফের চিকিৎসকদের বৈঠকে বসার প্রস্তাব বিধাননগর কমিশনারেটের। অনুপ রয়েছে আমাদের সঙ্গে, কি খবর রয়েছে অনুপ? তবে চিকিৎসকদের কিন্তু একেবারে বৈঠকে বসার কিন্তু একেবারে প্রস্তাব দেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু একেবারে জুনিয়র ডাক্তার যারা আন্দোলনরত চিকিৎসক তাদের সঙ্গে কথা বলেছিল এবং সিনিয়র যারা ডাক্তার আছে তাদের সঙ্গে কথা বলেছিল, এবং সেই কথাবার্তায় কিন্তু একেবারে বৈঠকে বসার কিন্তু একেবারে প্রস্তাব দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই এখনো পর্যন্ত যারা আন্দোলনরত চিকিৎসক তারা কিন্তু কোনোভাবে তার উত্তর দিতে রাজি নয়। তার কারণ তারা জানাচ্ছে একেবারে লিখিত মর্মে যদি কোনো তাদের কাছে কোনো বৈঠকে বসার প্রস্তাব আছে সেক্ষেত্রে ভাববে। এবং এই বিষয়ে কিন্তু অনিকেত মাহাতো যিনি আন্দোলনরত চিকিৎসক তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি কিন্তু একেবারে তাদের কাছে কোনো এরকম প্রস্তাব এসছে তারা কিন্তু অস্বীকার করছে। যদিও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে ইতিমধ্যে আন্দোলনরত চিকিৎসক তাদেরকে বৈঠকে বসার পরামর্শ দেওয়া হয়েছে। যদি বৈঠকে তারা বসতে চায় এবং সম্মতি দেয় সেক্ষেত্রে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গেই তাদের বৈঠকে বসাবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। যদিও এই আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে সবুজ সংকেত মেলার পরেই পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই ব্যবস্থা করা হবে। যদিও জুনিয়র চিকিৎসকদেরকে কিন্তু একেবারে বিধাননগর পুলিশের পক্ষ থেকে অর্থাৎ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলছেন তারা পুলিশের প্রস্তাব পাননি, এমনটাই দাবি করছেন তারা। বেশ, পরিস্থিতির উপর নজর রেখো অনুপ, আরো আপডেট তোমার কাছ থেকে নেব আগামী সময়। সময়ের অভাবের জন্য যেমন আগের দিন মিটিং ভেস্তে গেল বলে তারা জানিয়েছিল, সেরকম যেন না হয়, সময় নিয়ে তারা আমাদেরকে জানাক। আমরা যে মেল অফিসিয়াল যে বার্তা আসবে সেই বার্তা দেখে সম্মিলিত জবি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো। আমাদের দিক থেকে কোনো যোগাযোগ করা পুলিশের পক্ষ থেকে করা হয়নি। আজ ছিল মহামিছিল, আর এই মহামিছিলে জুনিয়র ডাক্তাররাও মহামিছিলে সামিল হয়েছিলেন। তারা সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মহামিছিল। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় 6 দিন। মহামিছিলের পর ফের অবস্থান জুনিয়র ডাক্তারদের মঞ্চে স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিনেত্রী তাকেও দেখা গেল। আমাদের সঙ্গে রয়েছে ইরন। তবে তার আগে সেই ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আজকে এই মহামিছিল শুরু হয় সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন। জুনিয়র ডাক্তাররা সামিল হন স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার 6 দিন। মহামিছিলের পর ফের অবস্থান জুনিয়র ডাক্তারদের। ইরন রয়েছে আমাদের সঙ্গে। ইরন, এই মুহূর্তে ছবিটা ঠিক কি, এবং একই সঙ্গে জানার চেষ্টা করবো যে আজকে ডাক্তারদের মঞ্চে দেখা গেল অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়কেও, তার কি প্রতিক্রিয়া, তিনি কি বলছেন? দেখো, স্বাস্থ্য ভবনের সামনে যারা ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন, সেই অবস্থানরত জুনিয়র ডাক্তাররা তারা আজকে একটি মহামিছিলের ডাক দেন, যেটা সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে স্বাস্থ্য ভবন পর্যন্ত এসে পৌঁছয়। সেই মিছিলে যেমন জুনিয়র ডাক্তাররা ছিলেন, সিনিয়র ডাক্তাররা ছিলেন, পাশাপাশি অন্যান্য পেশার মানুষ, সাধারণ মানুষ ছিলেন। সেখান থেকেই তারা বারংবার বলেন যে আমরা 5 দফার যে দাবি রয়েছে সেই দাবি পালন যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না পূরণ হচ্ছে, ততক্ষণ তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন। 5 দফা দাবির মধ্যে কিন্তু সেখানে সিপি বিনীত গোয়েলের পদত্যাগ যেমন রয়েছে এবং যাবতীয় স্বাস্থ্য ভবনের অধিকর্তা তাদেরকে পদত্যাগের দাবি রয়েছে। ইতিমধ্যেই পরবর্তী পদক্ষেপ তারা কি করবেন সেই নিয়ে তারা আলোচনা করছেন। তাদের বৈঠক হয়েছে এবং বৈঠকের পর তারা আবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন। তবে বৈঠকে যাওয়া আগে এই জায়গাটা একটু জানার চেষ্টা করবো খুব সংক্ষেপে তোমার কাছে, যে ইরন আজকে 6 দিন হলো এই অবস্থান কর্মসূচি তাদের, আজকে মহামিছিল করলো, তারপরেও তারা সেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। তাদের এর পরবর্তী কর্মসূচি কি, কিছু কি জানতে পারছো? তারা কি অবস্থান চালিয়ে নিয়ে যাবে, এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে? দেখো,
ডাক্তাররা কর্মসূচি এখন পর্যন্ত যাদের ডাক্তারের তরফ থেকে যা খবর তাদের কর্মসূচি চলছে এবং চলবে। এর পরবর্তী সময় তারা বৈঠক করে জিবি বৈঠক যেরকম হয় প্রত্যেক দিন তারা বসবেন, সমস্ত যারা আন্দোলনের মাথা রয়েছেন এবং যারা জিবিতে মেম্বার রয়েছেন তারা সবাই মিলে ডিসিশন নেবেন তার পরবর্তী কর্মসূচি। তবে জিবিতে বৈঠক যাওয়ার আগে পর্যন্ত তাদের তরফ থেকে যে দাবি বা খবর তারা কিন্তু আন্দোলনে যেরকম রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে তারা তাদের দাবিতে অনড় আন্দোলন জারি রেখেছে। বেশ, অনেক ধন্যবাদ ইরন। একটা ছবি দেখাই এবার আপনাদের। দেখুন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারকে মারধর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে ডাক্তারকে কিল, চর, ঘুষি। ভগবানপুরের কাজলাগড় স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। ছবিটা দেখুন, সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন আপনারা। ভগবানপুরের কাজলাগড় স্বাস্থ্য কেন্দ্রে এমনই ঘটনা। স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে ডাক্তারকে কিল, চর, ঘুষি। সুজিত রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, যে ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ, মারধর করা হচ্ছে ডাক্তারকে, কিন্তু কেন মারধর করা হলো? দেখো, চিকিৎসার গাফিলতি বা বলা যায় যে হাসপাতালে গিয়ে চিকিৎসককে দেখতে পাননি যারা অভিযোগকারী তারাই মারধর করেছে। কিভাবে ঘটনা ঘটলো না, ভগবানপুরের একটি রাজ্য সড়কের ওপর অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা, যেটা তাতে বাইক আরোহী একজন গুরুতর জখম হন। তাকে তার পরিচিত জন, প্রতিবেশীরা নিয়ে যান ওই হাসপাতালে। কোন হাসপাতালে? ভগবানপুরের কাজলাগড় যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে গিয়ে দেখেন চিকিৎসক নেই, তারা অপেক্ষা করতে থাকেন। তারপরে অনেক সময় পর তাদের যা অভিযোগ যে ডাক্তার এসে পৌঁছন এবং তারপরে ডাক্তার দেখেন এবং প্রাথমিক চিকিৎসার পর রেফার করতে চান। তখনই কিন্তু তারা ক্ষেপে ওঠেন। ক্ষেপে গিয়ে তারা বলেন যে সময়ে চিকিৎসা হয়নি এবং তারপর আপনি রেফার করতেন বলে কিল, চর, ঘুষি, প্রথমে তর্ক বিতর্ক, তারপরে মারধর। এবং এই যে মারধরের ঘটনা তা ঘটলো কোথায়? একেবারে সরকারি হাসপাতালের ভেতরে, এবং সরকারি হাসপাতালের চিকিৎসককেই মারধর করা হলো। এবং সেই যিনি আক্রান্ত বা আহত হয়েছেন চিকিৎসক, তিনি কিন্তু বিস্তর অভিযোগ করছেন যে এই মানুষগুলি যাদেরকে তিনি চিনতে পেরেছেন স্থানীয় বাসিন্দা, এর আগেও তাকে হ্যাকেল করেছেন বা বলা যায় হেনস্থা করেছেন, মারধর করেছেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ, একথা জানানো হচ্ছে যখন পুলিশের পক্ষ থেকে। তখন কিনা এলাকার মানুষের মধ্যে চিকিৎসকের বিরুদ্ধে যেমন ক্ষোভ জানানো হচ্ছে, তেমন কিন্তু ঘটনার নিয়ে নিন্দা জানানো হচ্ছে। আসলে যে ছবি আমরা দেখালাম সেখানেই পরিষ্কার হয়ে যাবে যে এমন ঘটনাও ঘটে যেখানে কিনা চিকিৎসককে রীতিমতো মারধর করা হচ্ছে। আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য এবং তা নিয়ে চিকিৎসকরা অভিযোগ করছেন, তারই মধ্যে চিকিৎসকরা আক্রান্ত হলেন, মার খেলেন। কোথায় না তাদের কর্মক্ষেত্র, তাদের যে হাসপাতাল সেখানে। বেশ, তাদের মধ্যে তিনজনের মধ্যে বক্তব্য যে হসপিটাল ভেঙে দিয়ে তাহলে এই সমস্ত ব্যবস্থা, সমস্ত ডাক্তার এখানে আসবে। তাদেরকে আমি বললাম যে এটা ভাই আমার পেয়েছি, এখানে যতটুকু সম্ভব তোমার চিকিৎসা তো হয়েছে, তুমি পেয়েছো, এরকম তো নয়। তাদের বক্তব্য, না কেন এখানে কেন হবে না, ট্রিটমেন্ট কেন হবে না, হাড়ের চিকিৎসা কেন হবে না। বাবা মা তুলে গালি দিতে আমি চেয়ার থেকে তোমার উঠতেই ওরা তারপরে তুমি আমাকে রং দেখাচ্ছ এই বলতে বলতে মারামারি হয়। ওখানে ঠেলে ফেলে মারধরও করে। আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো হসপিটালে আছো, এখন তোমাকে দিলাম ছেড়ে, হসপিটালে বাইরে যাও, যখন যাবে তোমাকে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জলপাইগুড়ির দিকে নজর রাখি। জলপাইগুড়ি মেডিকেলের নিরাপত্তা এবার আরো জোর। জলপাইগুড়ি মেডিকেল কলেজ চত্বরে নিরাপত্তা এবার পুলিশ আউটপোস্টের দায়িত্বে থাকছেন একজন ওসি। অর্থাৎ নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে, বাড়তি নজরদারি। শান্তনু রয়েছে। শান্তনু, নিরাপত্তায় আরো জোরদার করা হয়েছে, অর্থাৎ বাড়তি নজর রাখা হচ্ছে। এই নিরাপত্তার জায়গাটা, নিরাপত্তার ছবিটা একটু তুলে ধরো। দেখো, জলপাইগুড়ি মেডিকেল কলেজের অন্তর্গত দুটো হাসপাতাল রয়েছে, একটি সুপার স্পেশালিটি হাসপাতাল আর একটি সদর হাসপাতাল। এই দুটো নিরাপত্তা কিন্তু দুটো পুলিশ ক্যাম্প ছিল, এখান থেকে কোটা নিরাপত্তা নজরদারি চালানো হতো। সেখানে পুলিশ কর্মীর সংখ্যা ছিল কম, কিন্তু আরজিকরে ঘটনার পর থেকে কিন্তু এক্সট্রা পুলিশ কর্মীদের দেওয়া হয়, যারা কিন্তু পুরো ব্যবস্থাটাকে, অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থা, নজরদারি কাজ সবটাই তারা করছিলেন।
এবার তার সঙ্গে আরো এক ধাপ এগিয়ে তৈরি করা হলো আউটপোস্ট। জলপাইগুড়ি মেডিকেল কলেজের যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে তার ঠিক সামনেই তৈরি করা হচ্ছে এই আউটপোস্ট। ইতিমধ্যেই কিন্তু এই আউটপোস্টের জন্য 30 জন কর্মী এবং একজন অফিসারকে নিয়োগ করা হয়েছে, যার তত্ত্বাবধানে গোটা বিষয়টি তদারকি চলবে। এবং শুধু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল না, মেডিকেল কলেজের অন্তর্গত যে সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের নিরাপত্তা একজন ওসি পদমর্যাদার যে অফিসার যিনি দায়িত্বে থাকছেন আউটপোস্টের, তিনি তদারকি করবেন। এবং প্রয়োজনে কোতোয়ালি থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হবে এবং প্রয়োজন মতন সেই কোতোয়ালি থানা তাদেরকে সহযোগিতা করবে। এবং বলা যেতে পারে যে সব মিলে একটা বিরাট কর্মযোগ্য, বিশেষ করে পুলিশের নিরাপত্তার দিক থেকে, কারণ দুটো হাসপাতালকে প্রহরা দেওয়ার প্রতি মুহূর্তে নজরদারির দায়িত্ব এই আউটপোস্টটি সামলাবে। এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি সুবিধা হবে রোগীর পরিবার, আশপাশের লোকজনের, কারণ প্রয়োজন মতো তারা কিন্তু থানায় বা আউটপোস্টে ছুটে আসতে পারবেন, প্রয়োজনে পুলিশ কর্মীদের সাহায্য পাবেন, তাদের যদি কোনো খবরাখবর দেওয়ার থাকে তারাও পারবেন, এমনকি জিবিএনটি অর্থাৎ কোনো অভিযোগ থাকলে সেখানেও লিপিবদ্ধ করতে পারবেন। তবে তদন্ত করা হচ্ছে, সুবন্দোবস্ত করা হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা একজন সাব ইন্সপেক্টর, এখন যা ফোর্স আছে তার সঙ্গে একজন সাব ইন্সপেক্টর জলপাইগুড়ি মেডিকেল কলেজ, তাকে এখানে পোস্ট করা হচ্ছে। ঘর দেওয়া আছে ওখানে 3টে ঘর এবং এসডিএইচ বিল্ডিং এ 2টো ঘর দেওয়া আছে। সেখান থেকে আমরা ওপির কাজকর্ম শুরু করে দিচ্ছি। কমসে কম 20 থেকে 23 জন থাকবেন, সঙ্গে অফিসার থাকবেন 3 থেকে 5 জন। টোটাল সিকিউরিটি সিস্টেম এবং ওনাদের যে প্রাইভেট সিকিউরিটি গার্ড আছে তাদের সঙ্গে লিয়াজও মেনটেন করে পুরো সিকিউরিটি সিস্টেমটাই দেখবেন। মালদার দিকে নজর রাখি। মালদায় কংগ্রেস নেতা খুন, মানিকচকে নিহত কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন। মানিকচকের ধরমপুর বাস স্ট্যান্ডে বোমাবাজিতে এই ঘটনাস্থলে মৃত্যু হয় কংগ্রেস নেতা। দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিররা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে। কেন এই ক্ষোভ? এটা অনেক দিনের পুরনো ক্ষোভ। সেবক রয়েছে আমাদের সঙ্গে। সেবক, কারা বোমাবাজি ঘটনা ঘটালো এবং এই ঘটনায় পুলিশ কি কাউকে এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার করেছে? পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আর কি তথ্য জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ যেটা জানাচ্ছে যে বিভিন্ন সূত্র থেকে এই ঘটনার তদন্ত চলছে এবং যত দ্রুত সম্ভব যারা দুষ্কৃতী তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং ওই এলাকায় যেখানে ধরমপুর বাজার, যেখানটাতে আজকে বোমাবাজিতে নিহত হয়েছেন কংগ্রেস নেতা, সেই এলাকার কিছু সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করছে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঠিক কারা কিভাবে হামলা চালিয়েছে বা কারা এই ঘটনায় যুক্ত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গাটা একটু পরিষ্কার হবো তোমার কাছে, স্পষ্ট হতে চাইবো যে কারণটা কি, হামলা চালানোর কারণটা কি, এই যে খুন করা হলো কারণটা কি? দেখো, দীর্ঘদিন ধরে মানিকচকের গোপালপুর এলাকা, এখানে এলাকা দখলের লড়াই চলছিল। শেখ নাসির, যিনি তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি, তার সঙ্গে এই নিহত কংগ্রেস নেতা শেখ সৈফুদ্দিনের, তারা একসময় দুজনেই একই দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ছিলেন। গত 3 বছর ধরে তাদের মধ্যে গোলমাল চলছে, এলাকা দখলের এবং গোষ্ঠী বিরোধ চলছে। কিছুদিন আগে লোকসভা ভোটের আগে শেখ সাইফুদ্দিন তিনি কংগ্রেসে যোগদান করেন, আর এরপরে কিন্তু গোলমাল আরও চরমে ওঠে। আর এরপরেই আজকে ঘিরে ধরে এলোপাথারি বোমাবাজি করা হয় এবং তার মৃত্যু হয়। এই ঘটনায় শেখ নাসির অর্থাৎ তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তার দলবল জড়িত, এমনটাই এই মৃত কংগ্রেস নেতা এবং তার দলের লোকজন তারা দাবি করছেন। কংগ্রেস 72 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে দোষীদের গ্রেপ্তার করার জন্য। আর পুলিশ, তোমাকে যেটা বললাম, পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কেউই ছাড় পাবে না। আর তৃণমূলের দাবি এই ঘটনা অরাজনৈতিক, ব্যক্তিগত জমি জমা সংক্রান্ত বিবাদ, তার জেরেই খুনের ঘটনা। বেশ, এইরকমই কয়েক মাস ধরে ওই একই এলাকায় আমাদের আরো 2জন কংগ্রেসের নেতাকে খুন করা হয়েছে। মালদায় কংগ্রেসের ফলাফল কংগ্রেসের পক্ষে যে মুহূর্তে ইতিবাচক হয়েছে, তৃণমূলের আক্রমণ কংগ্রেসের বিরুদ্ধে আরো বেশি হিংসাত্মক আকার ধারণ করেছে। প্রশাসনের দুরবস্থা কোথায় পৌঁছেছে যে দিন দুপুরে মালদার মতন জেলায় মানিকচক, সেখানে বাজার করতে গিয়ে কংগ্রেস কর্মীদের খুন হতে হচ্ছে। খুন যারা করেছে তারা এলাকার স্থানীয় তৃণমূলের দুর্বৃত্ত। আগামী দিনে আমরা মালদা জেলা জুড়ে আন্দোলন করবার সিদ্ধান্ত নিচ্ছি। এটা ব্যক্তিগত গণ্ডগোল, জমি জমার গণ্ডগোল, ওদের ব্যক্তিগত সমস্যা। এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যোগ নেই। এটা তারা পলিটিক্যাল
ঘোড়া জলে ওরা জায়গা খুঁজছে মাছ, সেটাই হচ্ছে ওদের একটা ক্যারেক্টার। কিন্তু এখানে রাজনীতি করার কোনো জায়গা নেই, দোষী ব্যক্তিরা শাস্তি পাক। এখানে কোনো দল দেখা হবে না, যে কোনো রাজনৈতিক দলকে মেলাইন করার চেষ্টা করছে এবং আর একটা রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জের 2 নম্বর ব্লকের বারকোদালি এলাকার ঘটনা। শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, ঠিক কি ঘটনা ঘটেছে এবং কি অভিযোগ সামনে আসছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো এই যে তুফানগঞ্জ 2 ব্লকের বারকোদালি এক গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করেছে। কিন্তু কিছুদিন আগে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 4 জন পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগ দিয়েছিল এবং গতকাল এই যে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল তারাই আবার পরবর্তীতে ঘরে ফেরে, অর্থাৎ বিজেপিতে যোগদান করে। এরপরই এই যে বারকোদালি এক গ্রাম পঞ্চায়েত, সেখানে উত্তেজনা ছড়ায় গতকাল রাতে এবং আজ সকালে দফায় দফায় ওই যে 4 জন পঞ্চায়েত সদস্য যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল এবং পরবর্তীতে গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং বিজেপির অভিযোগ তৃণমূলের বাইক বাহিনী এসে ভাঙচুর করে। পাল্টা বিজেপি এলাকায় প্রতিরোধ গড়ে তুললে উত্তেজনা ছড়ায় 2 গোষ্ঠীর মধ্যে, যদিও পরে বক্সিরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনায় বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও তৃণমূল নেতৃত্ব যেটা জানিয়েছে বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলেই ওই ঘটনা ঘটেছে। প্রিয়াঙ্কা, দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনে গ্রেপ্তার করা হলো 21 জন। গতকাল বীরভূমের ময়ূরেশ্বরের ডাইনি অপবাদে 2 আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় প্রথমে 15 জনকে গ্রেফতার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। আজ পুলিশের জালে ফের 6 জন। 2 আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 21 জন। অক্ষয় রয়েছে আমাদের সঙ্গে। অক্ষয়, গতকাল যে ঘটনা 2 আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, সেই ঘটনায় এখনো পর্যন্ত তাহলে মোট কতজনকে গ্রেফতার করলো পুলিশ? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখি, বীরভূমের ময়ূরেশ্বর থানার যে হরিশরা আদিবাসী যে গ্রাম, সেখানে যে ডাইনি অপবাদে 2 মহিলাকে পিটিয়ে খুন করা হয়েছিল এবং সেই ঘটনার তদন্ত নেমে গতকাল ময়ূরেশ্বর থানার পুলিশ 15 জনকে গ্রেপ্তার করেছিল এবং আজকে ওই গ্রাম থেকেই 6 জনকে গ্রেপ্তার করেছে এবং সেই 6 জনকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত। এই নিয়ে এখনো পর্যন্ত মোট 21 জনের গ্রেপ্তার হয়েছে এই ঘটনা এবং ইতিমধ্যে ময়ূরেশ্বর থানার পুলিশ এখনো পর্যন্ত গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে যে এই যে অপরাধ যারা ঘটিয়েছে এবং এদের যারা মাথা এবং আরো ওই গ্রামেরই বাসিন্দা, গ্রামবাসী, তারাই 2 আদিবাসী মহিলাকে খুন করেছে। বেশ, নজর রেখো। এর পাশাপাশি আমরা নজর রাখি, টানা বৃষ্টির জেরে ভাঙলো একাধিক বাড়ি। কোথায় জানেন? বীরভূমের শিউরির 2 নম্বর ব্লকের গাংটে সহ একাধিক গ্রামে এই বিপত্তি। টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জেরে ভেঙে পড়লো বক্রেশ্বর নদীর ব্রিজ। জলস্তর বেড়েছে চন্দ্রভাগা নদীতেও, ব্রিজের উপর দিয়ে বইছে জল। সুপ্রতিম রয়েছে, কি পরিস্থিতি সুপ্রতিম? টানা বৃষ্টি আর এই বৃষ্টির জেরে যেমন ভাঙলো বাড়ি, ব্রিজের উপর দিয়ে বইছে জল, কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি কিন্তু বীরভূমের খুব একটা কিছু ভালো নয়। কারণ হচ্ছে যে টানা যে বৃষ্টি শুরু হয়েছে 3 দিন থেকে, সেই বৃষ্টি কিন্তু এখনো চলছে এবং তার ফলে কিন্তু শিউরি 2 নম্বর ব্লকের একাধিক বাড়ি ভেঙে পড়েছে এবং তাছাড়া হচ্ছে যে দুবরাজপুর থানা এলাকার লোবা, এছাড়া শিউরির হচ্ছে গ্রাম এলাকায় কিন্তু বিভিন্ন যে সমস্ত মাটির বাড়ি সেগুলো কিন্তু ভেঙে পড়ার খবর আসছে। পাশাপাশি বেশ কিছু গোয়াল বাড়ি ভেঙে পড়েছে, যার ফলে অনেক গবাদি পশুরও মৃত্যু হয়েছে। আর পাশাপাশি যেভাবে বৃষ্টি বাড়ছে তাতে কিন্তু নদীর স্তরগুলো, নদীতে যে জলস্তর সেগুলো বাড়তে শুরু করেছে। ময়ূরাক্ষী নদীর জলস্তর বেড়েছে, তার ফলে কিন্তু জ্বর ছাড়তে হয়েছে তিলপাড়া ব্যারেজ থেকে এবং সেখানে কিন্তু সাঁইথিয়ার বেশ কয়েকটা কিন্তু ভাষা ব্রিজ সেগুলো কিন্তু ভেঙে গেছে এবং অন্যান্য জলাধার থেকেও কিন্তু জল ছাড়া হচ্ছে। এবং শিউরি 2 নম্বর ব্লক এলাকায় যে কথা বলছিলে যে এই যে গাংটি এলাকা, সেখানেও কিন্তু বেশ
বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে এবং তার ফলে কিন্তু ইতিমধ্যে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও লোবা অঞ্চল রয়েছে, সেখানেও বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে। অর্থাৎ এইভাবেই কিন্তু যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তার সঙ্গে কিন্তু প্রশাসন মোকাবিলা করে চলেছে। পাশাপাশি নজর রেখেছে ঝাড়খণ্ডে, কারণ সেখানে বৃষ্টিপাত হলে ময়ূরাক্ষী নদীর জলস্তর আরো বাড়বে, সেক্ষেত্রে কিন্তু একদম পুরোপুরি একটা প্লাবন হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূমে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপত্তি, সিউড়ির ছবিটা দেখালাম, এবার বাঁকুড়ার ছবিটা দেখাই। বাঁকুড়ার পাত্রসায়রের বিভিন্ন ব্লকে জলের তলায় বিঘার পর বিঘা জমি, সমস্যায় পড়েছেন কৃষকরা। বৃষ্টির মধ্যে ফসল বাঁচানোর চেষ্টা করছেন তারা। এই অবস্থায় সরকারের কাছে সাহায্যের দাবি। দেবব্রত রয়েছে, দেবব্রত, টানা বৃষ্টি আর এই বৃষ্টির জেরে কৃষকদের মাথায় হাত, কারণ ফসল নষ্ট হয়ে যাবার প্রবল আশঙ্কা করছেন। কি পরিস্থিতি তৈরি হয়েছে, কি দাবি তুলছেন তারা? একেবারে প্রিয়াঙ্কা, দেখো এই সমস্ত এলাকার অর্থাৎ এই পাত্রসাহেব ব্লকের যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা সারা বছরই কিন্তু এই চাষের জন্য অপেক্ষা করেন, কারণ এই সময় তাদের পটল চাষ এবং কপি চাষ করে থাকে। এই চাষ করতে যেমন অনেকটাই খরচা বেশি হয়, সেই রকম মুনাফাও হয় অনেকটাই বেশি, যে কারণেই সারা বছর তারা অপেক্ষা করেন। মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেন। মহাজনের কাছে প্রত্যেক চাষি কিন্তু ঋণ নিয়ে ইতিমধ্যেই চাষ করেছে। গত 3 দিন এক লাগারে বৃষ্টিপাত হওয়ার জন্য প্রত্যেকটা চাষের জমি অর্থাৎ সবজির জমি রীতিমতো জলের তলায়। এখন কৃষকরা আশঙ্কা করছে এর বৃষ্টি আরো বাড়তে থাকলে এরপর যে সমস্ত সবজি রয়েছে তা পচতে শুরু করবে। দমকা হাওয়ায় মাচা ভেঙেছে, অনেক কপি গাছ নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে শুধু বর্ষা কমে গেলে তারপর যখন রোদ উঠবে তখনও কিন্তু পচনের পরিমাণ বাড়বে, অর্থাৎ তাদের যে সবজি সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে এমনটাই আশঙ্কা করছে এলাকার কৃষকরা। তারা জানাচ্ছেন সরকারি সাহায্যের আর্জি, কারণ সরকার তাদের সাহায্য না করলে কি করে মহাজনের ঋণ শোধ করবে, কি করে সংসার চালাবে, এই নিয়েই কিন্তু রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের। তবুও যে ফসল অবশিষ্ট রয়েছে তা বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে এলাকার কৃষকরা। প্রিয়াঙ্কা, বেশ, নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদী বাঁধে ধস, প্রায় 50 মিটার নদী বাঁধে ধস নেমেছে। বাঁধ ভেঙেই গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। বাঁধের উপর নজরদারি রাখছে গ্রামবাসীরা, প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু তারা বলছেন তাদের অভিযোগ এখনো সুরাহা পাননি তারা। কংক্রিটের নদী বাঁধের দাবিও তুলছেন এলাকাবাসী। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, যে পরিস্থিতি বা যে ছবিটা আমরা দেখাচ্ছি দর্শকদের ভয়াবহ, স্বাভাবিকভাবেই তারা যে আশঙ্কা করছেন সেই আশঙ্কা যদি সত্যি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসন কি ব্যবস্থা নেওয়ার কথা বলছে বা ভাবনা চিন্তা করছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তার জেরে কিন্তু যেটা দেখা গেল আজকে সকালবেলা নামখানা নারায়ণগঞ্জে প্রায় 50 মিটার হাতানিয়া দোয়ানিয়া নদী বাঁধে কিন্তু ধস নামে, এবং তারপর যেটা গ্রামবাসীরা কিন্তু একদম বিক্ষোভ দেখাতে থাকে, যেমন তারা যেটা অভিযোগ করতে থাকে, এই যে নদী বাঁধের অবস্থা প্রায় তারা কিন্তু প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনোভাবে ভালোভাবে কাজ করা হয়নি, সঠিকভাবে কাজ করা হয়নি, এবং তার জেরেই কিন্তু আজকের এই যে বৃষ্টির ফলে কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। তাদের যেটা অভিযোগ, তারা চায় যে স্থায়ী কংক্রিটের নদী বাঁধ হোক, তবেই তারা কিন্তু ওই গ্রামে থাকতে পারবে। এই যা পরিস্থিতি হয়েছে তারা যেটা জানাচ্ছেন, যে কোনো মুহূর্তে কিন্তু ধসে যেতে পারে, ধসে গিয়ে সম্পূর্ণ গ্রামটা প্লাবিত হতে পারে। তবে অন্যদিকে প্রশাসনের তরফ থেকেও যেটা জানানো হয়েছে, তড়িঘড়ি কিছু বালির বস্তা দিয়ে আপাতত ঠেকান দেওয়া হয়েছে, এবং সেচ দপ্তরকে খবর দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে আগামীকাল তারা ওই যে বাঁধে ধস নেমেছে সেই ধস কিন্তু রিপেয়ারিং এর কাজ চালাবে। এখানেই প্রশ্ন গ্রামবাসীদের যে শুধু কি রিপেয়ারিং করে চলবে, আবারও তারা কি ক্ষতির মুখে পড়বে, এটা কিন্তু গ্রামবাসীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। বেশ, ধন্যবাদ। কামিং আপ নিবেদন করছে গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন দূর করতে লিভোসিন খান, সুস্থ থাকুন। লিভোসিন লিভার অ্যান্ড স্টমাক টনিক। অতি গভীর নিম্নচাপের জেরে বাংলায় দুর্যোগ। কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, উপকূলে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, বাড়তি নজরদারি, সতর্কতায় মাইকিং।
মুখ্যমন্ত্রী তো ছাড়ছেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় জামিনের পরই পদত্যাগের ঘোষণা। দুদিন পর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন আপ প্রধান। মোদী সরকারকে তো জনগণের রায় পদে ফিরবেন দাবি অরবিন্দের। কামিং আপ নিবেদন করলো অনিয়মিত জীবনে লিভারকে সুরক্ষিত রাখতে লিভোসিন ডিএস খান। সুস্থ থাকুন, সুস্থ লিভার, সুস্থ জীবন। 3 মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। গরুমারা এবং চাপড়ামারির বন বাংলো খোলা হচ্ছে। রকি রয়েছে আমাদের সঙ্গে। কি খবর রয়েছে রকি? প্রিয়াঙ্কা, দেখো 3 মাস বন্ধ থাকার কিন্তু পর আগামী কাল থেকেই কিন্তু পর্যটকদের জন্য খুলে যাচ্ছে অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চলগুলি। গরুমারায় চাইলেই কিন্তু পর্যটকেরা এবার গভীর অরণ্যের ভেতরে বাংলোতে থাকতে পারবেন এবং তারা কিন্তু অনায়াসেই ভেতরে জিপসি সাফারি এমনকি হাতি সাফারিও করতে পারবেন। যে সকল পর্যটকেরা ডুয়ার্সে পুজোর আগে ঘুরতে আসেন তাদের বাড়তি খোঁজ খবর দিয়েছে বন দপ্তরের তরফ থেকে, কারণ গরুমারায় যে কুনকি হাতি ব্যবহার করা হতো হাতি সাফারির জন্য, সেখানেও কিন্তু 2টি কুনকি হাতি বৃদ্ধি করা হয়েছে। এর আগে সেখানে ছিল 2টি কুনকি হাতি, এখন কিন্তু 4টি কুনকি হাতি ব্যবহার করা হবে সাফারির জন্য। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সকল ইকো ট্যুরিজম তরফ থেকে তৈরি করা হয়েছিল রিসর্টগুলি, সেগুলি কিন্তু এখন খুলছে না, কারণ ফায়ার সেফটির বিষয়ের উপরে কাজ চলছে এবং পুজোর আগেই সেগুলি খুলে দেওয়া হবে। নিঃসন্দেহে বলা যায় পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর। অনেক ধন্যবাদ।